আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকে আমরা 17টি মাখরাজ সম্বন্ধে বিস্তারিত জানব। তো আমি পূর্বেই বলেছিলাম যে মাখরাজ প্রধানত 5টি: জওফ, হালক, লিসান, সাফাতান, খয়সুম, এগুলো বলেছিলাম। তো এগুলো প্রধানত এগুলো মানে প্রধান 5টি। এবার বিস্তারিত জানবো যে কোথা থেকে মানে একদম উচ্চারণ হচ্ছে। তো তার জন্য 17টি মাখরাজ আছে টোটাল। ওই 17টি মাখরাজ আমাদের জানতে হবে। তাহলে চলে আসি আমরা 1 নম্বর মাখরাজ। 1 নম্বর মাখরাজে বলছে হালকের শুরু হইতে হামজা আর হা। তো হালকের শুরু হইতে 1 নম্বর মাখরাজ। তো এখানে বলছে হালক মানে কণ্ঠনালী শুরু হইতে মানে বুকের দিক থেকে আমরা দেখব, ওপর থেকে না। এটা শুরু হবে, এটা মধ্যখান, আর এটা শেষ ভাগ কণ্ঠনালীর হালকের। তো বলছে 1 নম্বর মাখরাজে হালকের শুরু হইতে হামজা হা, হামজা হা, হামজা হা। আমরা এখানে কণ্ঠনালী একদম প্রথমের দিকে হাত দিয়ে দেখব যে বেরাচ্ছে কি বেরাচ্ছে না আওয়াজটা। হামজাহ হা, হামজাহ হা। এইভাবে বারে বারে প্র্যাকটিস করব, তাহলে মাখরাজ চলে আসবে। এবার দ্বিতীয় নম্বর হচ্ছে হালকের মধ্যখান হইতে আইন হা। এবার চলে আসি আইন। হালকের মধ্যখান কণ্ঠনালীর এই যে মাঝখানে, এর আগে একটা শুরু, এবার মাঝখানে হচ্ছে আইন, আইন, আইন। হাত দিয়ে এখানে পড়বো, তাহলে বুঝতে পারবো যে আওয়াজটা সঠিক বেরোচ্ছে কি বেরোচ্ছে না। এরপরে হ্যাঁ, 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 আইন, হ্যাঁ। এরপরে 3 নম্বর হচ্ছে হালকের শেষ ভাগ। তো শেষ ভাগ হচ্ছে গইন, 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 খ, খ, গইন। তো এভাবে আমাদের উচ্চারণ করতে হবে। পাশে ছবিতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন যে কোথা থেকে উচ্চারণটা হচ্ছে। আর অবশ্যই গলায় হাত দিয়ে অনুভব করে বুঝবেন যে কোথা থেকে উচ্চারণটা হচ্ছে। যেমন হামজাহ, এখান থেকে উচ্চারণ হবে। এখান থেকে যদি উচ্চারণ না হয় তাহলে বুঝতে হবে আমার হরফ উচ্চারণ ঠিক হচ্ছে না। তারপরে আইন, হ্যাঁ, মধ্যখান থেকে, কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারণ হবে। অন্য কোথা থেকে হলে বুঝতে হবে আমার হরফ উচ্চারণ হচ্ছে না। তো এইভাবে প্র্যাকটিস করব, তাহলে হালকের 3টা হয়ে গেল, শুরুর দিক, মাঝখান আর শেষ ভাগ 3টা হয়ে গেল। এরপরে চলে আসি 4 নম্বর মাখরাজ। 4 নম্বর হচ্ছে জিবার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফ উচ্চারণ করতে হবে। বলছে এখানে ছবিতে দেখতে পারবেন স্পষ্ট যে জিবার গোড়া, জিভের যে গোড়ার অংশটা, এই যে এদিক করে জিভের গোড়া, একদম গোড়াটা, জিভের গোড়া তার বরাবর অঞ্চলে উপরের তালুতে লাগিয়ে কফ, কফ। ছবিতে দেখলে বুঝতে পারবেন। ক, একটু মোটা করে উচ্চারণ হবে এটা। কফ, কফ, কফ। এইভাবে বারে বারে করতে হবে প্র্যাকটিস। এবার হচ্ছে 5 নম্বর মাখরাজ। 5 নম্বর মাখরাজ হচ্ছে, এগুলো সব লিসানের মাখরাজ। এগুলো সব লিসানের 10খানা মাখরাজ আছে, মানে জিভের মাখরাজ 10খানা মাখরাজ। তো একটা হলো এবার 5 নম্বর। তো জিবার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে
কাফ উচ্চারিত হয়। তো এখানে বলছে এর আগে যেটা দেখলাম কফটা, কফে বলেছিল জিভের গোড়া তার বরাবর অঞ্চলে, যেখানে জিভের গোড়াটা আছে তার একদম বরাবর অঞ্চলে উপরের তালুতে লাগিয়ে কফ উচ্চারণ করতে হবে। আর কাফের ক্ষেত্রে একটু আগে সামনের দিকে, জিভের গোড়াটা একটু বরাবর অঞ্চলের সামনের দিকে আগিয়ে উচ্চারণ করতে হবে। এই ছবিতে দেওয়া আছে একটু সামনে আগিয়ে, সামনের দিকে। কাফ কাফ, এইভাবে কা কাফ, এইভাবে উচ্চারণ করতে হবে কাফ। তারপরে 6 নম্বর হচ্ছে জিবার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম, শিন আর ইয়া। তো এখানে জিম আর শিন যেটা এটাই মেন, আর ইয়াটা এটা ভিন্ন, এটা বুঝাচ্ছি। তো মাখরাজ হচ্ছে 6 নম্বর মাখরাজ জিবের মধ্যখান, ছবিতে দেখলে বুঝতে পারবেন, জিবের মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, জিবের মধ্যখান উপরের তালুতে লাগাবো একদম বরাবর অঞ্চলে, যে অঞ্চলে জিবের মধ্যখান আছে সেই অঞ্চলে উপরে, একদম সামনেও না পিছেও না, বরাবর অঞ্চলে জিভকে লাগাবো। এভাবে জিভকে উপরের দিকে লাগিয়ে ছবিতে দেখলে বুঝতে পারবেন। জিম জিম জি জি জিম। এরপরে শিন শিন শিন। এবার ইয়াটা হচ্ছে এখানে দেখতে পারবেন হামজা ইয়া যাবার আই। এই যে আই বলার সময় জিভটা মানে এমনি ইয়া উচ্চারণ করার সময় জিভ কিন্তু যাবে না। এমনি যদি বলি ইয়া ইয়া, জিভ কিন্তু মানে মধ্যখান উপরে তালুতে লাগছে না, কিন্তু যখন আই বলবো আই, তখন খেয়াল করবেন জিভের মধ্যখান উপরে তালুর দিকে যাচ্ছে, সেজন্য এখানে দেওয়া আছে। এখানে মেন হচ্ছে জিম আর শিন, এই দুটাই মাখরাজ, জিভের মধ্যখান উপরের তালুতে লাগিয়ে। এবার চলে আসি 7 নম্বরে বলছে জিবার গোড়ার ডান অথবা বাম কিনারা উপরের আধরাস দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বদ। এবার দতটা বুঝতে হবে আমাদের, এটা অনেক কঠিন। বলছে জিভের গোড়ার ডান অথবা বাম কিনারা, ছবি দেখলে বুঝতে পারবেন, জিভের গোড়ার ডান অথবা বাম কিনারা, জিভার গোড়ার ডান অথবা বাম কিনারায় আধরাস। এবার আধরাস মানে বুঝতে হবে আমাদের, আধরাস মানে হচ্ছে বওয়াহিক আর পওয়াহিন আর নাওয়াজিদ, এই তিনটা যে দাঁত, এর আগে আমি দাঁতের আলোচনা করেছিলাম যে কোনটা দাঁত বলা হয়, মানে লাস্টের দিকে দাঁতগুলোকে বলা হচ্ছে বওয়াহিক আর পওয়াহিন আর নাওয়াজিদ। এই লাস্টের তিনটা দাঁতকে একত্রে বলা হয় আধরাস, মানে হাস্য দাঁত, পেষণ দাঁত আর পরিপক্ত দাঁত। শেষের তিনটা দাঁতের কথা বলছে এখানে। তো শেষের তিনটা দাঁত আমরা দেখব। এটাই হচ্ছে আধরাস, শেষের তিনটা দাঁতকে একসঙ্গে আধরাস বলা হয়। তাহলে আধরাসে কি বলছে, উপরের কিনারা, উপরের আধরাস মানে উলাইয়া, উপরের পাটির দাঁতকে বলা হয় আরবিতে উলাইয়া। তো উলাইয়ার আধরাস মানে এই শেষের তিনটা দাঁতের কথা বলছে, এই শেষের তিনটা দাঁতের গোড়ার সঙ্গে লাগাবো। তাহলে জিবার ডান অথবা বাম কিনারা গোড়ার দিকে, জিভের গোড়ার ডান অথবা বাম কিনারা উপরের যে তিনটা দাঁত গোড়ার দিকে, সেখানে আমরা লাগাবো, সেই দাঁতের গোড়ায় লাগাবো, সেই দাঁতের গোড়ার সঙ্গে লাগাবো। এই ছবি দেখলে বুঝতে পারবেন, বদ 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 বদ, এরকম উচ্চারণ। তাহলে এটা আমাদের বেশি প্র্যাকটিস করতে হবে যেহেতু কঠিন। তাহলে মাখরাজ হচ্ছে কি, জিবার গোড়ার ডান অথবা বাম কিনারা নিব। এবার উপরের পাটির যে দাঁত, সেই দাঁতের শেষের যে তিনটা দাঁত
যেটাকে একসঙ্গে আদরাস বলা হয়, সেই তিনটা দাঁতের আমরা গোড়ায় ওই জিভের কিনারাকে লাগাবো, লাগিয়ে উচ্চারণ করব বদ, এইভাবে। তারপর চলে আসি 8 নম্বর। 8 নম্বরে বলছে জিবার আগার ডান বা বাম কিনারা উপরের পাটির সানাইয়া, রবাইয়া, আনিয়াব ও বওয়াহিক এর 4 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে লাম উচ্চারণ করতে হবে। তাহলে বলছে জিবার আগা, জিভের যে আগাটা, জিভের আগার ডান অথবা বাম দিক, ডান অথবা বাম কিনারা নিব, কিনারা লাগিয়ে এই সানাইয়া, রবাইয়া আর আনিয়াব, মানে এই 3টা দাঁত, সানাইয়া, রবাইয়া, আনিয়াব, এই 3টা দাঁতকে, এই 3টা দাঁতের গোড়ার সঙ্গে লাগাবো লাম। এই যে জিভের নিব, মানে এক কিনারা নিব, এটা জিভ, এই সাইডটা নিয়ে নেবো আমরা। এবার এটাকে এই 3 দাঁতের এখানে লাগাবো, ছবিতে দেখলে বুঝতে পারবেন, লাগিয়ে লাম লাম, এই দেখেন লাম 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 আল আল, তো এরকম হবে লামের মাখরাজ। এরপর চলে আসি, এরপর হচ্ছে 9 নম্বর মাখরাজ, জিবার আগা উপরের পাটির সানাইয়া, রবাইয়া, আনিয়াব এই 3 দাঁতের গোড়ার তালুর সঙ্গে লাগিয়ে নুন বলতে হবে। বলছে জিবের আগা, এখানে জিবের আগা বলছে, শুধু আগা কিন্তু কিনারা বলছে না, জিবের আগাটা উপরে যে ওই 3টা দাঁত যেটা বললাম, ওই 3টা দাঁতের গোড়ার যে তালুর অংশটা মনে একটু পিছাতে হবে। এর আগে আমরা কী করছিলাম, একদম গোড়ায় আসলাম, দাঁতের গোড়া একদম গোড়া, একদম গোড়া। এবার গোড়া থেকে একটু আগাবো, তালুতে আসবো, গোড়ার সঙ্গে যেটা তালু লেগে আছে সেই তালুতে আসবো, সেই তালুতে ঠেকাবো নুন নুন আন আন, এই যে এখানে লাগবে এটা। আর লামের ক্ষেত্রে জিভ আগাবে, একদম দাঁতের গোড়ায় লাগবে। আর নুনের ক্ষেত্রে দাঁতের গোড়ার যে সংলগ্ন তালু, সেই তালুতে লাগবে নুনের ক্ষেত্রে এটা। তাহলে এইভাবে আমাদের নুন আর লামকে পড়তে হবে। এবার এরপরে আরও মাখরাজ আছে, 17টা মাখরাজ, 9টা হয়েছে, আরও আছে। তো এই বাদবাকি মাখরাজটি এরপরে ভিডিওতে আলোচনা করব। আর মাখরাজ শেষ হয়ে গেলে আমরা সিফাত সম্বন্ধে আলোচনা করব ইনশাআল্লাহ।